হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসায় আবারও নতুন নিয়মে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সরকার মোহাম্মদ সুমন, SMS 2130। তুফান দেখার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়লাম। যমুনা ফিউচার পার্ক, ব্লকবাস্টার সিনেমাসে যাব তুফান দেখার জন্য। আমার আরো দুইটা বন্ধু আসবে দুই জায়গা থেকে, মুন্সিগঞ্জ আর এবং কাপাসিয়া থেকে। আমি এখন বাসা থেকে বের হলাম। এখান থেকে আমাকে আর মেন রোডে যেতে হবে। আশেপাশে দেখতেছি রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই। এখান থেকে অটো বা রিক্সাতে আমাকে যেতে হবে। ওই দূরে একটা অটো দাঁড়িয়ে আছে, দেখা যাক অটোটা এদিকে আসে কিনা। রাস্তা পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে। আর এখানে মনে করেন অনেক ভয়াবহ গরম, প্রচন্ড রোদ এই জায়গায় আর কি। এই জন্য দোকানের নিচে দাঁড়িয়ে আছি। একটা অটো আসতেছে, অটোকে আমি সিগন্যাল দিলাম দেখি দাঁড়ায় কিনা। অটোটা দাঁড়িয়ে পড়ছে, আমি অটোতে উঠলাম। এই অটো চড়ে এখন আমাকে বিশ্ব রোডে যেতে হবে, সেখান থেকে বাস বা সিএনসি তে আমাকে যেতে হবে। অটোর আয়নাতে আমাকে ভালোই দেখা যাচ্ছিল, চুল ঠিক করলাম আর কি। আয়না দেখলে আমি আবার চুল ঠিক করে দেয়, একটু ভিডিও করে নিলাম। অলরেডি আমি বিশ্ব রোডে এসে পড়েছি। এখান থেকে আমাকে এখন ওপারে যেতে হবে, মানে ফুট ওভার ব্রিজ ইউজ করে আমাকে রাস্তা পার হতে হবে। তাই আমি রাস্তা পার হচ্ছি। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু বিশ্ব রোড। রাস্তাটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে, দেখছেন? মানে গাড়ি খুব কম চলতেছে, আমি জানি না কেন গাড়ি খুব কম চলতেছে। আমি জানি না বাস পাবো কিনা। বাস যদি না পাই তাহলে আমাকে সিএনজিতে যাওয়াতে হবে। কিছুক্ষণ দাঁড়াইলাম, দেখলাম বাস নেই, তাই সিএনজিতে উঠে পড়লাম আমি। আর সিএনজিতে উঠলে কি যে একটা ভয়াবহ অভিজ্ঞতা ভাই, এটা আমরা আপনাদের কাছে আমি শেয়ার করবো। সিএনজিতে উঠলে দেখা যাচ্ছে, আমি প্রতিবারই নিয়ত করি যে আমি যদি সিএনজিতে যাই তাহলে আমি একটু পিছনে বসে যাব, কিন্তু আমি পিছনে বসে যেতে পারি না। আমি যখন পিছনে বসে আমাকে তখন দেখা যায় যে মহিলা যাত্রী আসে, তখন আমাকে সামনে দেয়। মানে প্রতিবার আমার সাথে এমনই হয় আর কি। আপনারা রাস্তার সাইডে একটা জিনিস খেয়াল করে দেখছেন, এটা একটা পাহাড়, এটা গাজীপুরের ঐতিহ্যবাহী পাহাড়। এই পাহাড়টা আমি 2014 সাল থেকে দেখে আসতেছি। কারণ গাজীপুর আমার প্রথম আসা ছিল 2014 সাল, আর এখন 2024 সাল। এখনো দেখতেছি এই পাহাড়টা খালি দিন দিন বড়ই হচ্ছে। অনেক সুন্দর একটা পাহাড়। এই রোডে যারা চলাচল করবে, টাঙ্গাইল রোড মানে গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল রোডে যারা চলাচল করবে, এই পাহাড়টা যদি কারো চোখে না পড়ে অবশ্য নাকে পড়বে। কেন নাকে পড়বে অলরেডি হয়তো বুঝতে পারছেন, কারণ এটা মহিলা আবর্জনের একটা পাহাড়। চোখে না পড়লে নাকে পড়বে, কারণ নাক ধরা ছাড়া কোনো উপায় নেই। আমি যেদিকে যাচ্ছি সেদিকে দিকে আকাশটা খারাপ, জানি না কি হবে, সামনে যদি বৃষ্টি ধরতে পারে। এই ফ্লাইওভারটার কথা বলি, এই ফ্লাইওভারটা থাকার কারণে এখন এই চৌরাস্তায় অনেকটা জ্যাম কম হয়, কারণ এটা দিয়ে যারা ঢাকা যাবে ডিরেক্ট এই দিক দিয়ে বাইপাস হয়ে ঢাকা চলে যায়। আর এই যে সিএনজির অভিজ্ঞতা বলতেছিলাম না, দেখেন সিএনজি ড্রাইভার ভাইয়ের দেখেন হাতটা দেখেন আমার কোন বরাবর, একদম বুক বরাবর। কি একটা ভয় অবস্থা। আমি যদি সামনে বসি এমনিতে মনে করেন আমাকে খুব চিপে থাকতে হবে। দেখছেন আমাকে মনে হয় গরু চোরে বোঝা গেছে, মানে আমাকে বেঁধে নিয়ে যাচ্ছে সামনে বসে, এরকম চাপে থাকা লাগে। অলরেডি আমি চৌরাস্তা পৌঁছে গেছি, সিএনজি স্টেশনে এখানে নামিয়ে পড়ছি। এখানে ট্রাফিক বাইক গুলো অনেক সুন্দরভাবে কাজ করতেছিল, এটা আমার দেখে ভালো লাগছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। এটা চৌরাস্তায় দেখলাম, তারা কিন্তু প্রফেশনাল ট্রাফিক না, তারপরে স্টুডেন্ট হয়ে তারা কত সুন্দরভাবে যে দায়িত্ব পালন করতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগছিল। আমি এখানে দেখলাম ওরা সুন্দরভাবে নিয়ম কানুন গুলা মেনে এগুলা কাজ করতেছে। এখানে আবার একটা ভাইকে দেখলাম আটকাইছে হেলমেট না থাকার কারণে। এদিকে আমার বন্ধু মনে হয় চলে আসছে, এই যে আমার বন্ধু সাইবুল কাপাসি থেকে চলে আসছে, ওর সাথে একটু হ্যান্ডচাপ করলাম। হ্যান্ডচাপটা হয়তো দেখা যায়নি, কিন্তু হ্যান্ডচাপের শেষে দেখেন ওর হাতটা যে বুকে লাগালো, এটা কিন্তু দেখা গেছে। আর বন্ধুর দাড়ি গুলা দেখছেন ভাই, আমি চিন্তা করলাম দেশ তো স্বাধীন হয়ে গেছিল, এই দেশ স্বাধীন হওয়ার আগে যদি হইতো, এর তো রাজাকার হিসেবে বা কি বলে ছাত্র শিবির জঙ্গিবাদের একটা অপবাদ দিয়ে ধরে নিত। এই দেখেন বলছিলাম না আকাশের অবস্থা খারাপ, এদিকে অলরেডি বৃষ্টি চলে আসছে। বৃষ্টির মধ্যে ছাত্র ভাইগুলা ছাত্রী ভাই আপুরা দেখেন কত সুন্দরভাবে ট্রাফিকের যে কাজগুলো তারা করতেছে, আমার খুব ভালো লাগলো তাদের এই কার্যকলাপ গুলো দেখে। এখানে একটা আপু দেখছেন কত সুন্দর করে এখানে ডিরেকশন দিতেছে আপুটা, মানে গাড়ি কোন দিক দিয়ে কিভাবে যাবে না যাবে। ওই উনি বলতেছে, ওনার হাতে আবার ছোট্ট একটা হ্যান্ড মাইক আছে আর কি। এখানে আপুটাকে দেখাচ্ছে একটু কারণ আছে, এই আপুটাকে দেখালাম এই জন্য যে এই আপুটা সবচেয়ে ডেঞ্জারাস ছিল এই জায়গায়। আমি এটা খেয়াল করে দেখলাম, আমি কিছুদিন আগে ডেঞ্জার আমি যদি বলি, কারণ এই আপুটা দেখলাম যে বাসের মধ্যে যে হেল্পার গুলো যে বিড়ি খাচ্ছিল, এই বিড়িটা পর্যন্ত খেতে দিচ্ছিল না আপুটা। এই জন্য আপুটাকে একটু ভিডিও করলাম। আর এখানে আমাকে বাসের ভাড়া নিচ্ছে, আমার বন্ধু বলতেছে যে এখানে ভাড়া কিন্তু একটু কমতে, কিন্তু বাড়ায় দিতেছে। এখানে ভাড়া কিন্তু এখান থেকে নাকি চৌরাস্তা থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত নাকি 50 টাকা, আমার বন্ধু সাইবুল বলতেছে। কিন্তু এই হেল্পার ভাইটা বলতেছে না 60 টাকা। আমি 60 টাকায় দিয়ে দিলাম, যে কি ক্যাচাল করার কোনো দরকার আছে? মানে দুইজনের 120 টাকা ভাড়া আর কি, কিন্তু আমার বন্ধু বলতেছে 50 টাকা করে। আমি সঠিক জানি না, কারণ এখান থেকে এভাবে ফিউচার পার্কে যাওয়া হয়নি, বাসে চড়ে এভাবে যাওয়া হয়নি, সেজন্য সঠিক ভাড়াটা আমি জানি না। যাই হোক, যদি 10 টাকা বেশি নেইতে নিল। এটা হলো অনাবিল বাস, গাজীপুর চৌরাস্তা থেকে অনাবিল বাসে। রাস্তা এই যে সামনে দেখছেন অটো জ্যাম মনে পড়ে গেল, মনে হয় অনেক লেট হবে, তা দেখলাম না, লেট হয়নি। আমরা যথাসময়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে পৌঁছাইছি বন্ধু সহ। আমাদের শো দেখার কথা ছিল 12টায়, কিন্তু আমরা আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, তাই দেখলো একটা শো ধরার চিন্তা ভাবনা। বন্ধু বললো যে একটু নাস্তা করে নেবো, আবার নাস্তা করে নাই, ও নাস্তা করতেছিল। আমি আবার এদিক দিয়ে খেয়াল করে দেখলাম রাস্তার মাঝখানে মানে শুটিং চলতেছে নাটকের। কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম আসলে এটা নাটকের শুটিং না তো, এ জায়গায় সুন্দরী ছাত্রী আপুরা
এই যে ট্রাফিকের কাজ করতেছিল, তাই আর কি বাংলাদেশ প্রতিদিন এটা আবার কাভার করতেছিল। যাই হোক, এদিকে আবার আমি আর এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে। জানি না সে কখন আসবে, কোন বাসে আসবে। ওকে বলছিলাম যে যাত্রাবাড়ি থেকে অনাবিলি উঠতে, সে আবার মুন্সিগঞ্জ থেকে আসবে। তো এখন আসতেছিল না বলে একটা পার হয়ে গেছে, সিনেমার টাইম পার হয়ে গেছে অলরেডি, 1:05 বাজে এই টাইমে। বন্ধু বলছিল চল একটু চা খেয়ে নিই। চা খেতে গেলাম। এখানে চার যে আইটেম গুলো, যে জিনিসগুলোতে আইটেম চাটা বানাবে, দেখা গেলো যে মনে হয় ভালো হবে, এটা ভাবছিলাম অনেক সুন্দর হবে। কিন্তু ভাই কি বলবো, এই জায়গায় যারা চা খাইছে জানি না তাদের অভিজ্ঞতাটা কেমন, কিন্তু আমার এই জায়গায় একদম বাজে একটা অভিজ্ঞতা হয়েছে এই জায়গায়। মানে আমি যদি আরো নেক্সট টাইম যদি যমুনা ফিউচার পার্কে যাই কোনো কারণে হোক, কিন্তু এই জায়গায় আর কোনোদিন চা খাবো না। আমি কিন্তু চাটা এই জায়গায় ফেলে দিছি। টাকা অবশ্য দিয়ে দিছি, কিন্তু চাটা ফেলে দিছি। এই যে আমার বন্ধু চলে আসছে অলরেডি মুন্সিগঞ্জ থেকে, আসেন স্বাগতম জানালাম তাকে, হ্যান্ডশেক করলাম। এই হলো আমার বন্ধু রুবেল, মুন্সিগঞ্জ বাজারে থানা থেকে আসছে। ও আবার এই ছাগুলোর সাথে একসাথে হলো। এখন আমরা তিনজনে একসাথে আর কি যমুনা ফিউচার পার্কের সামনে, আমরা এখন ভিতরে যাব। এদিকে আবার একটা ভয়াবহ অবস্থা, আমরা চাইছিলাম যে 12টার শো দেখবো, সেভাবে বাসা থেকে বেরোছিলাম, কিন্তু আমাদের এখানে বৃষ্টি এবং রাস্তায় একটু ঝামেলার কারণে আমি আর সাইফুল যথাযথ টাইমে পৌঁছাইতে পারিনি। এদিকে আবার আমার বন্ধু রুবেল মুন্সিগঞ্জ থেকে আসতে অনেক দেরি করে ফেলেছে, একটাও পার হয়ে গেছে। এখন যে আমি যে ভিতরে ঢুকলাম এই টাইমে 1:18 বাজে। আমার বন্ধু সাইফুল কাপাসিয়া থেকে যে আসছে, ও বলতেছে যে লেট হয়েছে হয়েছে, তারপরে এই সিনেমাটা এখনই দেখবো, এরপর আর দেখা যাবে না। এরপরে শো অবশ্য 4:10-এ। আজকে শো হয়েছিল মাত্র তিনটা, 12টার সময় একটা শো, দুপুরে একটায়, আর বিকেল 4:10-এ। আমার বন্ধু বলতেছে লেট হইলেও 20-30 মিনিট লেট হলেও সিনেমা তখন থেকে দেখবো। কিন্তু আমার কথা হলো, আমি বললাম সাকিব খান ভাই, আমি সাকিব খানের বড় একটা ভক্ত, এটা সবাই হয়তো জানেন। সাকিব খানের সিনেমা দেখবো একবার, আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো একবার, শুরু থেকে নাম ঠিকানা সহ, আহ, কই সিনেমাটা হলো, লোকেশন মোকেশন থেকে শুরু করে যা যাবতীয় যত লেখা টেখা থাকে আমি সব কিছু খেয়াল করে দেখি সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত। না, আমার বন্ধুর কথা যে না, আমি দেরি করা যাবে না, কারণ এই একটা সময় স্কুলে বিকেল 4টায় দেখা লাগবে, 4টা থেকে বাসায় পৌঁছাতে রাত্রে 12টা বেজে যেতে পারে। ও আবার ব্যবসা করে, তো কাপাশে দোকান আছে, দোকান বন্ধ করে এখানে আসছে আর কি আমাদের সাথে। আমার এই বন্ধু আবার গাড়ি চালায়, পিক আপ চালায় মুন্সিগঞ্জ, ওরও গাড়ি টাড়ি বন্ধ করে এখানে আসছে। আমি একটু বেকার ঘুরতাছি আর কি। ওদের সময়ের খুবই মূল্য, আমারও ছিল মূল্য, কিন্তু আমার কথা হলো সাকিব খান বলে কথা, এখানে ঠিকঠাক ভাবে যদি না দেখতে পারি তাহলে আমার হয়তো মনটা ভরবে না। তারপর আবার এই সিনেমাটা দেখতে আসে কতদিন পরে, প্রায় 2 মাসের উপরে সময় পার হয়ে গেছে, সিনেমাটা দেখবো দেখবো বলে দেখা হয়নি। কারণ এদেরকে সাথে নিয়ে দেখবো বলেই এই একসাথে হতে হতে এত সময় লেগে গেছে। তারপরে আবার দেশের পরিস্থিতি খারাপের কারণে একসাথে হতে পারেনি। যাই হোক, আজকে একসাথে হয়েছে, যমুনা ফিউচার পার্কের ভিতরে আমরা অলরেডি আসছি। তো আমার বন্ধুকে যথেষ্ট বুঝাইতেছিলাম এটা যে দেখ, একটাই দেখা যাবে না, উপরে হলের সামনে যেতে যেতে দেখবি যে 1:30টা বেজে গেছে। মানে আধা ঘন্টা যদি একটা সিনেমার চলে যায়, তাহলে এই সিনেমাটার কি দেখবো। আর এই সিনেমাটা নাকি শুনছি যে অনেক অন্যরকম, মানে উল্টা পাল্টা সিস্টেম আছে আর কি, মানে শুরু থেকে যে শুরু হবে এটা না, মানে শেষ থেকে শুরু হতে পারে, মাঝখান থেকে শুরু হতে পারে সিনেমাটা। সেজন্য সিনেমা শুরু থেকে দেখতে হবে, না হলে এটা কিছুই বোঝা যাবে না। তো আমরা দেখি আপাতত টিকিটের কাছে যাই। আমার বন্ধুটা আবার আগে আগে দৌড়াতেছে, বুঝছেন সাইফুল, ওর কথা হলো না আমি এখনই দেখবো, এখন দেখে কিন্তু চলে যাবো, যত টাইমে বাসায় যাবো আবার ব্যবসা করবো বা রাইড করতে পারবো না, এক কথা। আর হলো এটা আবার রাস্তায় যদি কোনো ঝামেলা হয়, এই জন্য ও আগে আগে দৌড়াইতেছে। আমি ওরা যথেষ্ট বুঝাইতে চেষ্টা করতেছিলাম যে দেখ ভাই, যদি 5 মিনিটও যায় এই সিনেমা দেখা যাবে না, আর অলরেডি তো 25 মিনিট চলে গেছে, এই সিনেমাটা আর কেমনে দেখুন। একটু লেট কর, অপেক্ষা কর, সমস্যা নাই। যে 4:10-এ যে শোটা দেখবো, আর 2 ঘন্টা সিনেমা হয়তো, তো আমরা তো 6টার পরেই শেষ হয়ে যাবে, বাসায় আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো। আমরা লিফটে উপরে উঠতে চাইছিলাম, কিন্তু লিফটটা দেখলাম এই লিফটটা চলতেছিল না। তাই ভাবলাম যে আমরা তাহলে সিঁড়িতে যাই, তাই আমরা উপরে যাইতেছিলাম। এক ভাইকে জিজ্ঞেস করে নিচ্ছি যে আসলে ব্লকবাস্টারটা কয়তলা, কারণ এখানে যমুনা ফিচার পার্কে এই আমার প্রথমবার আসা, তাও এই সিনেমা দেখতে আসা। মানে এমনিতেও কখনো আসা হয়নি। আর এই প্রথমবার যখন ফিউচার পার্কে আসছি শুধুমাত্র শাকিব খানের তুফান দেখার জন্য। যেতে চেয়েছিলাম আমরা কিন্তু বসুন্ধরা যেতে চেয়েছিলাম, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দেখার কথা ছিল, কিন্তু সেটা আসলে বন্ধ থাকার কারণে, দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে সেটা বন্ধ। আর বন্ধ থাকার কারণে আমরা সিনেপ্লেক্সে যেতে পারিনি, এই জন্যই যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টারের সিনেমা আসছি। এখানে আমার বন্ধু দেখছেন, এই খালি ওরে বলছিলাম যে একটু ভিডিও করিস ভাই, ও মাঝে মাঝে খারাপ ভিডিও করছে, টিকটকের ভিডিও করছে, আবার পাতালে করে ভিডিও করছে, বলছি যে একটু ঘুরাই দেখ ভিডিও করিস। মাঝে মাঝে এমন করে করছে, আবার দেখা যায় মাঝে মাঝে খারাপ ভিডিও করছে। আর আশপাশ ওর কাছে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছিল, চেহারাটাও সুন্দর লাগতেছিল, তো তাই ও নিজেরই দেখাইতেছিল বারবার। যাই হোক, আমরা এগোচ্ছি, মানে ব্লকবাস্টার সিনেমার সামনে যাওয়ার জন্য। দেখি সেখানে যে কি অবস্থা, আমাদের আরো সিঁড়ি উঠতে হবে, তাই উঠতেছিলাম। আমি বললাম আমাকে একটু ভালো করে দেখা ভাই, ও শুধু ওকেই দেখাচ্ছে। ও আমাকে বলতেছিল যে ভাই আমি উপরে যাই, কিন্তু ও উপরে যাইতে পারতেছিল না, একটু দৌড়ায় উপরে যাও, উপর থেকে ভিডিও করতে আরো হয়তো ভালো লাগবে, কিন্তু উপরে যাইতে পারতেছিল না আর কি। আর আমার যে ওই বন্ধু সাইডে সাইফুল, ও তো দৌড়ের উপরে আছে ভাই, ওর কথা হলো যে আমি এখনই শো দেখবো, আধা ঘন্টা গেছে না কয় ঘন্টা গেছে এটা দেখার বিষয় না, কিন্তু শোটা ও এখনই দেখবে। এই যে, আর যাই হোক, আর এক তলায় উঠতে যাই, এখন বন্ধুটা উপরে উঠছিল। ও আমাকে বলে তুই একটু নিচ থেকে আয়, আমি একটু ভিডিও করি, এই ভিডিও কর দেখ। আমি ওরা বলতেছি এইভাবে ঘুরা ভাই, এইদিকে এইদিকে ঘুরা ভাই, মোবাইল এইভাবে ঘুরাই ভিডিও কর।
ও সোজা খারাপ ভিডিও করতেছে, এরকম ভিডিও কি আর ইউটিউবে চলে? ও ভিডিও করছে আর কি টিকটকে দেওয়ার জন্য, নিজে এই জন্য ভিডিও করছে। আর বলছিলাম আমার জন্য ভিডিও করেছে, একটু এরকম করে ঘুরে ভিডিও করেছে। এটা অবশ্য ওর মোবাইল দিয়ে ভিডিও করা, আমার ফোনটা তখন আর কি পকেটে আর কি। বললাম, ঠিক আছে ভিডিও কর, হলেই হয়। ধরে ঘুরাইতে বলছিলাম কিন্তু ও ঘুরায় নেই। আমি তারপর ভাবছিলাম হয়তো ঘুরেছে, কিন্তু এখন বাসায় এসে এই যে ভিডিওটা যখন দেখতেছিলাম তখন দেখি যে ভিডিওগুলো সব এরকম টিকটকের রেশিও দিয়ে ভিডিও করা হয়েছে আর কি। বাহারে বা আপনারা খেয়াল করছেন না, আমি কিন্তু প্রায় পড়ে গেছিলাম, মানে বেজে গেছিল, আর ক্যামেরা দিকে তাকাই থাকতে মানে উল্টা পড়তে চাইছিলাম। তুফান, চলে এসেছি আমরা ব্লকবাস্টার সিনেমাসে। এখন টিকিট কাউন্টারে যাব, কথা বলবো, দেখি কি অবস্থা। কিন্তু আমার বন্ধু বলতেছে এখনই দেখি ভাই চল, আধা ঘন্টা গেছে, এটা ব্যাপার না, একটা সিনেমার আধা ঘন্টা চলে গেছে আর এইটা বলে ব্যাপার না। আমার বন্ধু সাইবুল বলতেছে ওর কাছে তো এমন ইম্পর্টেন্ট, না হলে তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সাকিব খানের তুফান বলে কথা, 2 মাস অপেক্ষা করার পর আজকে আসছে তুফান দেখতে। ওদের জন্য আমার কিন্তু এই তুফান দেখাটা দেরি হয়ে গেছে কিন্তু। ওদের জন্য, ওদের সাথে নিয়ে দেখবো বলে কিন্তু এত দেরি করে দেখা। তা নাহলে আমি একা হলে আরো অনেক আগেই দেখে ফেলতে পারতাম। আমি যেখানে ছিলাম ঢাকা, এখান থেকে আমার হলগুলো তো 10 টাকা ভাড়া দিয়ে হলে যে সিনেমা দেখা যেত, কিন্তু আমি হলে দেখবো না, মাল্টিপ্লেক্সে দেখবো বলেই অপেক্ষা করলাম, এবং ওদের সাথে নিয়ে দেখবো বলে অপেক্ষা করলাম। টিকিট কাউন্টারের কথা বলতেছিলাম যে আসলে ভাই শোটা কি জাস্ট একটাই শুরু হচ্ছে না একটু দেরিতে শুরু হয়েছে? যদি দেখা যেতে 5-7 মিনিট দেরিতে শুরু হয়েছে তাহলে একটু চিন্তা ভাবনা করতাম। আমি দেখলাম উনি বলতেছে না জাস্ট একটাই শুরু হয়েছে, তাহলে তো আর ওখানে সম্ভব না। তাই ওনার কাছে জেনে নিলাম যে নেক্সট শো কয়টা। আমি অবশ্য জানি যে নেক্সট শো হলো 4টা 10-এ। এখন বন্ধুদেরকে বলছিলাম তাহলে আমি কি করি, ওর কথা যে না অমনি টিকিট কাট চল দেখি। ওরা বুঝাইতেছিলাম যে না ভাই এটা হয় না, 4টা 10-এ করতে হবে। আর বেশিরভাগ এই একটা মিস হয়ে গেছে আমার এই বন্ধু রুবেলের জন্য, এই যে এই ফ্রেন্ডের জন্য আমার এই দেরি হয়ে গেছে। একটাই দেখার কথা ছিল কিন্তু ওর কারণে একটাই দেখতে পারিনি, এখন আর কি 4টাই দেখতে হবে। তো 4টা টিকিট আমরা কেটে ফেললাম, তখন 1:30 পার হয়ে গেছে আর কি। তখন আমরা 3টা টিকিট কেটে ফেললাম 4টা 10-এর শো আর কি দেখবো। কারণ বন্ধুর মনটা আসলে মনটা অনেকটা খারাপ, কিন্তু আমার তো খুব ভালো লাগতেছে বস রে আমি দেখবো মাল্টিপ্লেক্সে, সিনেপ্লেক্সের ইয়া ব্লকবাস্টারে বড় পর্দায় প্রথমবার মাল্টিপ্লেক্সে শাকিব খানের ছবি দেখবো আমি। এর আগে স্টার সিনেপ্লেক্সে দেখলাম জাওয়ান সিনেমা, কিন্তু শাকিব খানের সিনেমা মাল্টিপ্লেক্সে আর কি এই প্রথম। তুফান সিনেমা তো যমুনা ফিউচার পার্ক আর কি। তো টিকিট কাটার পরে দেখলাম যে অনেকটা সময় আছে, 1:30 বাজে, আর শো হচ্ছে 4টা 10-এ। তো অনেক সময় থাকার কারণে বললাম যে একটু ঘোরাঘুরি করি, সময়টা তো কাটাতে হবে। তার আগে একটু ঘোরাঘুরি করতেছিলাম, আশপাশে একটু দেখতেছিলাম, কারণ যমুনা ফিউচার পার্কে যদিও আমি প্রথমবার, এই জন্য ওরাও প্রথমবার, সবাই মিলে প্রথমবার, এই জন্য আশপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। যেখানে একটু ক্যামেরা দেখতে ভালো লাগতেছিল, আশপাশে একটু সুন্দর লাগতেছিল বা চেহারা একটু ক্লিয়ার দেখা যায় ওখানেই আর কি ক্যামেরা চালু করছি। আর আমার একটা মাইক্রোফোন কেনার দরকার ছিল, তাই এই যে মাইক্রোফোনের একটা ইয়া দেখলাম যে একটা মাইক্রোফোন কিনি, ওয়্যারলেস মাইক্রোফোন গুলো একটা কিনবো। আর এখন যে রেকর্ড করতেছি ওই ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আর কি ভয়েসটা রেকর্ড করতেছি, জানি না কেমন, এই প্রথমবার আর কি। তো এখানে কয়েকটা মাইক্রোফোন দেখলাম, আমার আসলে অভিজ্ঞতা নেই আসলে কোনটা কেমন আমি জানি না। আপাতত দেখে রাখলাম এবং দোকানের পিকচারটা তুলে রাখলাম, যে নেক্সট টাইম যদি আবার দোকানটা খুঁজে না পাই। অবশ্যই এমনি দেখে রাখছি, মালটা নেওয়া হয়নি, কারণ আমার সাজেশন লাগবে আসলে কোনটা নিবো। এই জন্য আমি পিকচার গুলো তুলে আমার এক ভাইকে পাঠাচ্ছি, কোন আমার এক ভাই আছে রাব্বি নাম, ওর কাছে পাঠিয়েছি। ভাই বলতেও আমরা বন্ধু আর কি। ওর কাছে পাঠালে ও আমাকে আর কি একটা সাজেস্ট করছিল যে SX63, ওইটা সাজেস্ট করছে, এটা নাকি অনেক ভালো আর কি। আমার কাছে ওই দোকানদার ভাইটা 6,000 টাকা চাইছে দাম। তো ঠিক আছে দেখা যাক, তাহলে আমরা এখন ওই যে সময় কাটাতে আর বাইরে খাইতে যাবো, তো খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে এসে আর কি ওই মাইক্রোফোনটা কিনবো আর কি। তো আমরা বাইরে খাইতে আসছি, আমার বন্ধু খাবে আর কি বাংলা ভাত খাবে সবজি টবজি দিয়ে। আমার বন্ধু এই যে রুবেল অলরেডি অর্ডার দিতে দেখছেন, কয়েকটা ভর্তার অর্ডার দিছে, না 4টা ভর্তার অর্ডার দিছে। তারপরে আবার ডাউল মালতো আছে, আবার ট্যাংরা মাছ অর্ডার দিছে। ও মনে করেন নাক ডুবাই খাইতেছে, ওর কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে ভর্তাটাই শুধু ভালো লাগছে, আমি দেখেন ভর্তা দিয়ে ভাত খাইছি শুধু। ও জানেছে সবকিছুই খাইছে, সেও যে মানে এইভাবে খাইতেছে, আমি আর খাওয়া দেখে অবাক যে এর কাছে আসলে কতটা মজা লাগতেছে, মানে খুব ফিলিংস, অর গুড ফিলিংস অন্যরকম। আমি ওর উপরে জিজ্ঞেস করলাম যে ভাই এইভাবে খাওয়ার কারণ কি, এত চারটে উঠে খাওয়ার কারণ কি? টিশার সর্বশেষ কোন জিনিসটা স্বাদ বেশি লাগে? ডাল আর আলু ভর্তা, এই হলো বাঙালি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে পড়ি, কারণ তুফান সিনেমাটা শুরু হয়ে যাবে 4টা 10 মিনিটে। আপনারা হয়তো খেয়াল করে দেখতেছেন যে আমাদের গায়ের পোশাক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তিনজনের গায়ে একই টি শার্ট, একই কালার, একই সিস্টেমের। এই টি শার্টটা আমি তৈরি করছি আর কি, আমার চ্যানেল লোগো দিয়ে, চ্যানেলের নাম দিয়ে SMS2130 লিখে আর কি, আর ওদেরকে আমি গিফট করছি আর কি। তারপর আমরা ভিতরে ঢুকে ছবি তুললাম নিজেরা নিজেদের, তুফানের সাথে আমরা একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা টিকিট নিয়ে এখন ভিতরে যাচ্ছিলাম, আর মাত্র 7-8 মিনিট সময় আছে আমাদের হাতে। আর হলটা কোন সাইডে কয় নাম্বার হল এটা আমরা আসলে সঠিক জানি না, কারণ এই যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রথমবার আমরা তিনজনই, এই জন্যই আর কি তাড়াতাড়ি একটু 5-7 মিনিট একটু আগে একটু ঢুকতেছিলাম আর কি। আমরা টিকিট দিলাম এবং ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো যে হাতের ডানে একবারে 7 নাম্বার হল, একবারে লাস্টে আর কি। তো আমরা টিকিটের বাকি অংশটা নিয়ে আর কি ভিতরের দিকে যাচ্ছিলাম।
আমি একটু খেয়াল করে দেখলাম যে ভিতরে যেতেই দেখি যে সামনে বিশাল বড় একটা ব্যানার শাকিব খানের এই তুফান সিনেমার। তো সামনে যে একটু ভাবনা শুরু করলাম আমি যে আমার বন্ধু আবার আমার আর দেখেন আগেই ঢুকে বসে, আর আমার বন্ধুর কারবার দেখেন ভাই। ও দেখেন ভিতরে ঢুকেই যে এ পাশো পাশ ভিডিও করতে, ওকে আমি বলছি যে ভাই তুই একটু আমারে ভিডিও কর, আমি একটু বসে থেকে হেঁটে যাই, তুই আমার একটু ভিডিও কর না। ওর ভিতরে সাইডটা খুব ভালো লাগতেছিল, তো তাই এদিক ওদিক ক্যামেরা ঘুরাই দেখাচ্ছিল আর কি। আমার বন্ধু এক সাইফুল দেখেন, ও যাইরে দুইটা মাইয়ের সাইডে দেখেন দাঁড়াই পড়ছে, ওর নায়িকা খুব ভালো লাগে, কিন্তু আমার তো আবার বসরে ভালো লাগতেছে, বরাবরই বসরে ভালো লাগে, আর আমি একজন সাকিব খান। আমি একটু ভাবনা দিয়েছিলাম শাকিব খানের ওই গানটা দিয়ে, দেখছেন শাকিব খানের সিনেমাতে কি একটা গান ইউজ করা হয়েছে, গানটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার জানা মতে বাংলা সিনেমা এই প্রথম এরকম একটা গান ইউজ করা হয়েছে। এরকম গান মানে ওই পিস্তলটার কথা বলতেছি, এরকম গান খুব কমই মানে মনে হয় না যে বাংলা সিনেমায় কোনো ইউজ করা আছে, কলকাতা সিনেমাতে মনে হয় এরকম গান ইউজ করা হয় না, এই প্রথম শাকিব খানের একটা সিনেমাতে এরকম একটা গান ইউজ করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমার বন্ধু দেখছে নায়িকা দেখে কিভাবে তাকিয়ে আছে, ওদের আবার নায়িকা খুব ভালো লাগতেছে। আমার কথা হলো ভাই আমি শাকিব খানের সিনেমাতে কোন নায়িকা কোন দেশের নায়িকা এইটা কোনো ব্যাপার না, এটা দেখারও সময় নেই। শাকিব খান আছে তো যথেষ্ট, আমি তো শাকিবেন এই জন্যই। আমরা ফটো শেষ করে তারপর হলে দিকে এগোচ্ছিলাম, এগোতে এগোতে ছবি তুলতেছিলাম, আমার বন্ধু আবার পপকর্ন বিক্রেতার সাথেও ছবি তুলছে, কি দরদ মানবতা ভাই, খুব ভালো লাগছে আর বিষয়টা আর কি। আমরা যেতে যেতে ফটো তুলছিলাম যেখানে ভালো লাগতেছিল, আবার কোথাও কোথাও দেখা যায় ফটো খুব কালো হয়েছে, মানে এই জায়গার ফটোটা তেমন ভালো হয় নাই আর কি। আমার বন্ধু আবার সাইডে দেখছি বিশাল বড় একটা সিট পড়ে আছে ভাই, বলে তো আমি একটু অন্যরকম ভাবনা একটা ছবি তুলে, আচ্ছা ঠিক আছে ভাই তোল ভাই, তুই যে সময় দিচ্ছিস ও তো একটাই দেখতে চাইছিল, সেটা যে চারটে দেখতে সেটাই তো অনেক। আমরা ঢুকে পড়লাম আর কি হলের ভিতরে। এই ভাইটাকে বাকি টিকিটটা দেখালাম, মনে হয় আর কি সিটটা বলে দিল কোন কোন জায়গায় আর কি সিটটা, আর ভাইটা বলতেছিল আমাদেরকে যে ভাই আপনারা ক্যামেরাটা বন্ধ করেন, ভিডিও অফ করেন। এরপর আমরা ভিতরে ঢুকে পড়ি, ভিতরে ঢুকে আমরা সিটটা খুঁজে বের করে নিয়ে বসে পড়ি, বসতেই সিনেমাটা শুরু হয়ে যায়। শুরুতে এরকম একটা অ্যাকশন দেখে আমরা অবাক হয়েছি, আল্লাহ এরকম একটা অ্যাকশন, তাহলে পুরো সিনেমাটা জানি কেমন হতে যাচ্ছে। এই অ্যাকশনটা দেখে আপনাকে বাধ্য করে পুরো সিনেমাটা দেখতে, এরকম একটা আকর্ষণ, এরকম একটা ভয়াবহ একটা অ্যাকশন আছে শুরুতেই, দেখবেন আপনারা খেয়াল করে। আর সিনেমাটা নিয়ে তেমন রিভিউ দেওয়ার আমার কিছু নেই, কারণ আপনারা হয়তো সকলে অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন। যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আমি অনেক দেরি করে ফেলেছি সিনেমাটা দেখতে, 2 মাস পার হয়ে গেছে অলরেডি। আর আপনারা যারা সিনেমা দেখেন না, তাদেরকে বলবো এখনো দেখার সুযোগ আছে, দেখতে পারেন।